দেখো, ক্লাস 6 যারা পরীক্ষা দিবে তোমাদের প্রায় বেশিরভাগ স্কুলে 1 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তোমাদের বিজ্ঞানের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ। আজ আমি এই মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ এইটার থেকে যেগুলো পড়াবো, হ্যাঁ, এখান থেকে কমন পাবেই, এর বাইরের প্রশ্ন আসবেই না, ঠিক আছে? তো তোমাদের যদি নাম্বার করার ইচ্ছে থাকে, এই চ্যাপ্টারটা হয়তো তোমাদের একটু কঠিন লাগে, একদম সহজ চ্যাপ্টার, এত সহজ করেই বোঝানো হবে এখানে, ঠিক আছে? হয়তো তোমাদের একটু কঠিন লাগে, তো এই ক্লাসটা একটু পুরো পুরো ভিডিওটা দেখবে অবশ্যই, ঠিক আছে? দেখো, চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ। আচ্ছা, এই যে চ্যাপ্টারের নাম মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ, আচ্ছা আগে আমাকে জানতে হবে যে মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে, মিশ্র পদার্থ কাকে বলে। নিশ্চয়ই চ্যাপ্টারটার নাম দিয়েছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ, নিশ্চয়ই তিনটে জিনিসকে আগে আমাকে জানতে হবে, না জানলে কি করে হবে? মৌলিক পদার্থ বলতে গেলে যেগুলোর মধ্যে শুধুমাত্র সেই পদার্থই আছে আর অন্য কোনো পদার্থ মিশেনি। আমি যদি বিশুদ্ধ লোহা নিই, তার মধ্যে শুধু লোহাই আছে, লোহা ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, আর যৌগিক পদার্থ তার মধ্যে একাধিক জিনিসপত্র মিশে আছে, কিন্তু নির্দিষ্ট অনুপাতে মিশে থাকবে। নির্দিষ্ট অনুপাতে মানে আমি যদি জল নিই, তোমরা হয়তো পড়েছো যে জলের সঙ্গে কি, জলের সঙ্গে হচ্ছে H2O। এই যে H2O, তার মানে কি 2 অণু হাইড্রোজেন আছে আর 1 অণু অক্সিজেন আছে, তার মানে নির্দিষ্ট অনুপাতে আছে। যদি নির্দিষ্ট অনুপাতে না থাকে তখন কি হবে? যদি নির্দিষ্ট অনুপাতে না থাকে তখন সেটা হয়ে যাবে মিশ্র পদার্থ। যেমন ধরো আমি বললাম যে আমি কি বানাচ্ছি, না শরবত বানাচ্ছি। কি বানাচ্ছি? শরবত বানাচ্ছি। শরবতের মধ্যে আমি চিনি যতটা পরিমাণ খুশি দিতে পারি। হ্যাঁ, কেউ বেশি মিষ্টি খায়। চা বানাচ্ছি, কেউ বেশি মিষ্টি খায়, তাহলে চায়ে আমি বেশি চিনি দেবো। কেউ মিষ্টি কম খায়, তাহলে চিনি আমি কম দেবো। কেউ লিকার বেশি খায়, সেখানে আমি চা বেশি দেবো। সেইটা হচ্ছে মিশ্র পদার্থ, ওগুলো হচ্ছে মিশ্র পদার্থ। কিন্তু যৌগিক পদার্থ কি, তার অনুপাতটা সবসময় ফিক্সড, কোনো আমি পরিবর্তন করতে পারবো না। জলের মধ্যে 2 অণুই হাইড্রোজেন থাকবে আর 1 অণুই অক্সিজেন থাকবে, এছাড়া অন্য কিছু থাকবে না। কি বলছি, বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে একটা জিনিস কি, যে যৌগিক পদার্থ মানে কি, তার অনুপাতগুলো একদম ফিক্সড থাকবে। মিশ্র পদার্থ কি, তার অনুপাতগুলো ফিক্সড থাকবে না, মানে সে যেরকম খুশি আমি বাইরের থেকে মেশাতে পারি। কিন্তু জলের মধ্যে তুমি, তোমার মন হলো যে 3 অণু হাইড্রোজেন মিশিয়ে দিলে, এটা কখনো সম্ভব? 3 অণু হাইড্রোজেন মেশানো সম্ভব না। আচ্ছা দেখো, আমি একটা নোটস তৈরি করেছি তোমাদের জন্য। এই নোটসটা দেখো, এই নোটসটার মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তোমরা মোটামুটি মৌলিক যৌগিক আর মিশ্র পদার্থ তিনটে জিনিস বুঝতে পেরে গেছো আশা করি। দেখো, প্রথমে বলেছে যে কঠিন পদার্থ হলো পদার্থের সেই অবস্থা। আচ্ছা, মৌলিক যৌগিক পদার্থ জানার আগে তোমাদের একদম প্রথমে বইয়ের ওপরেই দেখা আছে যে কঠিন পদার্থ আর তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ, সেগুলোকে আমাদের জানতে হবে। তাহলে কঠিন পদার্থ কি? কঠিন পদার্থ হচ্ছে পদার্থের সেই অবস্থা যার নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে। মানে আকার এবং নির্দিষ্ট আকার থাকে কঠিন পদার্থ। ধরো এটা একটা কঠিন পদার্থ, তাই তো? এটা কঠিন পদার্থ, এর নির্দিষ্ট আকার আছে। একে আমি, মানে আমি যদি তরলের সঙ্গে কম্পেয়ার করি, তরলকে আমি যদি বাটিতে রাখি, বাটির আকার ধারণ করবে। তরলকে যদি আমি পুকুরে রাখি, পুকুরের আকার ধারণ করবে। বালতিতে রাখলে বালতির আকার ধারণ করবে। হ্যাঁ, আমি যদি মেঝেতে ঢেলে দিই, চারিদিকে ছড়িয়ে পড়ি। কিন্তু এই কঠিন পদার্থ থেকে আমি হাতের ওপর রাখলেও এই নির্দিষ্ট আকার আছে। একে যদি আমি বোর্ডের ওপর রাখি, সেখানেও এই নির্দিষ্ট আকার আছে। তাহলে কঠিন পদার্থে কী হবে না, বলছে কঠিন পদার্থ হলো পদার্থের সেই অবস্থা যার নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে। আকার এবং আয়তনটা নির্দিষ্ট, হ্যাঁ, কোনোভাবেই পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না কেন? অবশ্যই পরিবর্তন করতে হবে। তুমি হাতুড়ি দিয়ে মেরে 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 আকার আয়তন পরিবর্তন করবে, কিন্তু সেই আকারটা তো একটা নির্দিষ্ট থাকবে। কি বলছি, বুঝতে পারলে? এরপর বলছে এই অণুগুলো খুব কাছাকাছি থাকে। আচ্ছা, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি কি এই অণুগুলো কাছাকাছি থাকে মানে কি। দেখো, এটা তিনটে আমি পদার্থ নিলাম, তিনটে বক্সে তিনটে পদার্থ নিলাম। প্রথম কঠিন পদার্থ নিচ্ছি। কঠিন পদার্থে কি হবে, অণুগুলো খুব কাছাকাছি 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 ঠেসে থাকবে। তার জায়গায় যদি আমি তরল পদার্থ নিই, সেখানে দেখতে হবে যে এটা তাহলে কি পদার্থ, এটা কঠিন পদার্থ। আমি যদি তরল পদার্থ নিই, সেই জায়গায় কি হবে, যে অণুগুলো একটু দূরে দূরে আছে, একটু ফাঁকা ফাঁকা আছে অণুগুলো। সেই জন্য তো তারা ছড়িয়ে পড়ে, কারণ এদের মধ্যে এই যে অণুগুলো যত কাছাকাছি থাকবে, তার মধ্যে আকর্ষণ বল তত বেশি থাকবে। আর তরল পদার্থে অণুগুলো কাছাকাছি নেই, তাই জন্য আকর্ষণ বলটা একটু কমে যায়। আর আকর্ষণ বল কমে যাওয়ার জন্য কি হয়, এটা একটু ছড়িয়ে পড়ে। আচ্ছা, তারপরে আছে গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থে যদি আমি যাই, সেখানে অণুগুলো আরও দূরে দূরে থাকবে। এটার মধ্যে আকর্ষণ বল খুব কম, প্রায় থাকে না বললেই চলে। সেই জন্য কি হয়, গ্যাসকে তুমি, তরল আস্তে আস্তে করে ছড়িয়ে পড়ে, কিন্তু গ্যাস তুমি ছাড়লেই সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, তাহলে
দেখো এখানে বলেছে কি যে কঠিন পদার্থ হলো পদার্থের সেই অবস্থা যার নির্দিষ্ট আকার, এই জিনিসটা মাথায় রাখবে, তার কঠিন পদার্থের আকার নির্দিষ্ট এবং নির্দিষ্ট আয়তনও নির্দিষ্ট থাকবে। এর অণুগুলো কি হবে, খুব কাছাকাছি থাকে এবং এদের মধ্যে আকর্ষণ বল অনেক বেশি। আমি বললাম অণুগুলো কাছাকাছি আছে মানে কি, তাদের মধ্যে আকর্ষণ বল বেশি। যত আমি বস্তুকে দূরে নিয়ে যাবো, অণুগুলোকে যত দূরে দূরে নিয়ে যাবো তত আকর্ষণ বল কি হবে, কমে যাবে। আচ্ছা, তারপরে দেখো উদাহরণ তাহলে কি হবে, সোনা হবে, লোহা হবে, তামা হবে, খাবার লবণ। খাবার লবণ জানো NaCl, এর সংকেত কি NaCl। আচ্ছা আসছে এগুলো, এদের সংকেত, যোগ্যতা, চিহ্ন, এগুলো সব পরে পরে আসতেছে, ঠিক আছে। আচ্ছা এরপরে তরল পদার্থ। তরল পদার্থ কোনগুলোকে বলবো, বললাম যে তরল পদার্থের অণুগুলো কি হয় না, কঠিনটা যত কাছাকাছি থাকে তরলের পদার্থের অণুগুলো তার থেকে একটু দূরে দূরে থাকে। তরল পদার্থের অণুগুলো কি হয়, আর একটু দূরে দূরে থাকে, মানে এদের মধ্যে আকর্ষণ বল কিছুটা কম হয়। দেখো আমি কি বললাম, যে অণুগুলো যদি কাছাকাছি থাকে তাহলে আকর্ষণ বল বেশি হবে, তাহলে অণুগুলো যদি একটু দূরে দূরে চলে যায় আকর্ষণ বল কম হবে। তাহলে তোমরাই আমাকে বলো যে তরল পদার্থে যে পরিমাণ আকর্ষণ বল হবে, গ্যাসীয় পদার্থে তার চেয়ে বেশি আকর্ষণ বল হবে না কম আকর্ষণ বল হবে? অবশ্যই কম আকর্ষণ বল হবে, কেমন? তাহলে এই কারণেই তরল পদার্থ দেখো বলেছে যে আকর্ষণ বল কিছুটা কম হয়, এই কারণেই তরল পদার্থ প্রবাহিত হতে পারে। উদাহরণ কি কি দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে পারদ, জল, দুধ, শরবত, পেট্রোল, এগুলো তরল পদার্থ জানো। গ্যাসীয় পদার্থ আমি এক্ষুনি বললাম, গ্যাসীয় পদার্থ কি বললাম, যে গ্যাসীয় পদার্থের অণুগুলো একে অপরের থেকে অনেক দূরে দূরে থাকে, কি থাকে না, একে অপরের থেকে অনেক দূরে দূরে থাকে। হ্যাঁ, আর এবং এদের মধ্যে গ্যাসীয় আকর্ষণ বল, দেখো আকর্ষণ বল কম বললাম, এই অণুগুলো দূরে দূরে থাকে মানে কি, এদের আকর্ষণ বল কি হবে, খুব কম হবে, কম প্রায় নেই বললেই চলে। দেখো লেখা আছে প্রায় নেই বললেই চলে। এই কারণে গ্যাসের অণুগুলো সব দিকে, মানে যেদিকে খুশি চারদিকে খুব দ্রুত ছড়িয়ে যেতে পারে। উদাহরণ কি হবে, জানো যে অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, এগুলো সব গ্যাস, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো এখান থেকে কিছু আছে যে একমাত্র তরল ধাতু। প্রশ্ন পড়ে তোমাদের, প্রচুর প্রশ্ন পড়ে যে একটা ধাতুর নাম বলো যেটা হচ্ছে তরল। আমরা কি জানি ধাতু সাধারণত কঠিন হয়, ধাতু বলতে কি লোহা, নিকেল, কোবাল্ট, এগুলো সব ধাতু, আর এগুলো সব কি হয়, কঠিন হয়। কিন্তু তরল ধাতু, তরল ধাতু কি হবে, পারদ। পারদ কোথায় ব্যবহার করা হয় বলো দেখি, থার্মোমিটারের মধ্যে পারদ ব্যবহার করা হয়, তোমরা জানো। আচ্ছা তাহলে যে বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি গ্যাস জানো যে 78% প্রায় থাকে না বায়ুমণ্ডলের, যে এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেন কি হয় প্রায় 78% থাকে। আচ্ছা জীবনদায়ী গ্যাস, জীবন দেয় মানে অক্সিজেন না ছাড়া তো আমরা অক্সিজেনকে কি বলবো, তাহলে জীবনদায়ী গ্যাস, অক্সিজেন ছাড়া তো জীবন একদম চলবেই না। আচ্ছা এইটা দেখো সবচেয়ে হালকা গ্যাস, সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। কিন্তু এইখানটা একটা জিনিস তুমি লক্ষ্য করবে যে আমরা যে গ্যাস বেলুন খোলাই, আমরা গ্যাস বেলুন কি হয় উপরের দিকে উঠে যায়, যে বেলুনগুলো মানে ছেড়ে দিলে উপরের দিকে উঠে যায়, কেননা হাইড্রোজেন গ্যাস হয় কি না বাতাসের চেয়ে আরো হালকা হয়। বাতাসের চেয়ে হালকা হলে সে উপরে, যে হালকা সে উপরে থাকবে, যে না যে ভারী সে উপরে থাকবে, যে ভারী সে নিচে থাকবে, যে হালকা সে কি হবে উপরের দিকে উঠে যাবে। তাহলে হাইড্রোজেন গ্যাস কি হবে, হালকা, সব আর সবার চেয়ে হালকা। তাহলে এই যে গ্যাস বেলুন ফোলানো হয়, তোমরা জানো যে হাইড্রোজেন দেওয়া হয়, কিন্তু না, ওতে আসলে কি দেওয়া হয়, হিলিয়াম দেওয়া হয়। হাইড্রোজেনের থেকে একটু ভারী বা হালকা আর কি, বাতাসের চেয়ে হালকা। হাইড্রোজেনের থেকে একটু ভারী কিন্তু বাতাসের চেয়ে হালকা, সেই জন্য কি হয় হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়। হাইড্রোজেন কেন ব্যবহার করা হয় না, কারণ জানবে যে হাইড্রোজেন অক্সিজেনের উপস্থিতিতে জ্বালিয়ে দিলে একদম বিস্ফোরণের মতো জ্বলে যায়, সেই জন্য কি হয় হাইড্রোজেন গ্যাসটিকে ব্যবহার করা হয় না। এই এখানে লেখা আছে বেলুনের নিরাপত্তার জন্য হিলিয়াম ব্যবহার করা হয়। আচ্ছা এরপরে দেখো তোমাদের যে ধাতুর প্রধান প্রধান বৈশিষ্ট্য আছে। তোমাদের জানো যে সিলেবাসের মধ্যে ধাতু অধাতুর পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে আগে আমি কি ধাতুর বৈশিষ্ট্যগুলো দেখবো, তারপরে অধাতুর বৈশিষ্ট্যগুলো দেখবো, তারপরে ধাতু আর অধাতুর মধ্যে পার্থক্যগুলো দেখবো। দেখো ধাতুর প্রধান প্রধান বৈশিষ্ট্য কি, উজ্জ্বলতা। ধাতুর একদম উপরিভাগে সাধারণত চকচকে হয়, যেমন যে ধাতু, ধরো এই যে ধাতু কি হয়, ধাতু আমি যদি ধরে একটা স্টিলের স্কেল নিলাম, স্টিলের স্কেল একটা প্লাস্টিকের স্কেল, কে বেশি চকচক করবে, স্টিলের স্কেল, কারণ স্টিলটা ধাতু। হ্যাঁ ধাতু সংকর ধাতু শিখে গেছে, বা ধাতু তো সেই ধাতু, আর হচ্ছে প্লাস্টিকটা অধাতু, সেই জন্য চকচক কম করে। পরিবাহিতা, এরা খুব ভালো তাপ ও বিদ্যুৎ পরিবহন করতে পারে। হ্যাঁ ধাতু কি হয়, তাপ আর তড়িৎ খুব ভালোভাবে পরিবহন করতে পারে। যেমন কি কি উদাহরণ হচ্ছে তামা, অ্যালুমিনিয়াম। হ্যাঁ ধাতুকে তুমি পিটিয়ে 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 পাতলা চাদরে পরিণত করতে পারবে। কিন্তু অধাতু, ধরো আমি কয়লা নিলাম, কয়লা ধাতু, বা প্লাস্টিকের স্কেল নিলাম, পিটলেই কি হবে, ভেঙে যাবে। তাই জন্য অধাতুকে কিন্তু পাতলা পাতে পরিণত করা যায় না। যেমন ধরো যে টিন বা লোহার পাত বা সোনা, এগুলোকেও কি করা যায়, পাতলা পাতে পরিণত করা যায়। ধাতুকে টেনে লম্বা তারে পরিণত করা যাবে। ধাতুকে টেনে 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 সোনা দোকানে যদি কেউ, বাড়ির কেউ যদি
কাজ করে দেখে থাকবে যে সোনা দোকানে এক টুকরো এইটুকু ছোট্ট ধাতুকে তাকে বড় করে কত বড় করে ফেলতেছে। তার মানে কি নিশ্চয়ই পাতলা তারে তৈরি করা যায়, যেমন বিদ্যুতের তামার তার, সেটাও তো সরু তারে পরিণত করা হয়। সাধারণ তাপমাত্রায় ধাতু সাধারণত কি হয়, কঠিন হয়। সাধারণ তাপমাত্রায় ধাতু সাধারণত কি হয়, কঠিন হয়। কিন্তু ব্যতিক্রম কি, আমি আগেই বলে দিলাম কি, যে তরল আবার ধাতু কে না পারদ, বললাম তোমরা জানো সব। ধাতুকে গলাতে অনেক বেশি তাপের প্রয়োজন হয়। ধাতুকে যদি আমি গলাতে যাই তাহলে কি হবে না, অনেক বেশি তাপের প্রয়োজন হবে। হ্যাঁ, উদাহরণ সোনা, রূপো, প্ল্যাটিনাম, লোহা, তামা, এদেরকে এই যে ধরো কাঁসাইখানায় গেলে তোমরা দেখতে পাবে যে লোহাকে গোলাতে প্রচুর তাপ দিতে হচ্ছে, তাই নাকি? আচ্ছা, সবচেয়ে হালকা ধাতু, ধাতুদের মধ্যে সবচেয়ে হালকা, দেখো আমি বলছিলাম সবচেয়ে হালকা গ্যাস সেটা হাইড্রোজেন, কিন্তু হাইড্রোজেন তো গ্যাস, সেটা ধাতু না, সেটা অধাতু। তাহলে সবচেয়ে হালকা ধাতু কি হবে, লিথিয়াম। আর যদি সবচেয়ে ভারী ধাতু চাই তাহলে সবচেয়ে ভারী ধাতু কি হবে, অসমিয়াম। ঠিক আছে, আমি তো বললাম তোমরা এই নোটসটা পড়ো, এই নোটসটার থেকে 100% কমন পাবেই পাবে, 100%। বিদ্যুৎ পরিবহনে সবচেয়ে সেরা, দেখো বিদ্যুৎ পরিবহনে সবচেয়ে সেরা হচ্ছে রূপো। রূপো বলতে যে রূপোর গয়না টয়না হয় জানো। তাহলে এবার তোমরা আমাকে বলো যে আমাদের বাড়ির ওয়ারিং করা হবে, কত রূপো লাগবে, অত রূপোর কি দাম তোমরা তো জানোই ভালোভাবে, যে রূপোর একটা যে সামান্য ব্রেসলেট করতে গেলে সেটারই দাম এখন 2-3 হাজার পড়ে যাচ্ছে। তাহলে রূপো দিয়ে কি আমি গোটা ঘরের ওয়ারিং করবো? মোটেও না। রূপো হচ্ছে সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারে, কিন্তু দাম বেশি হওয়ার জন্য আমরা কি ব্যবহার করি, তামা ব্যবহার করি। ঠিক আছে, আর কি সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে সোনা। সবচেয়ে কঠিন ধাতু কি হবে, টাংস্টেন। এবার অধাতুর বৈশিষ্ট্য, ধাতুর ঠিক ব্যতিক্রম বলছে অধাতু সাধারণত চকচকে হয় না, এরা দেখতে অনুজ্জ্বল। এবার ব্যতিক্রমকে চকচক করে এমন একটা অধাতু, যদি আমি প্রশ্ন পড়ে যে চকচকে অধাতুর নাম, তাহলে কি হবে, আয়োডিন। গ্রাফাইটও কিছুটা চকচক করে। গ্রাফাইট কোথায় থাকে বলো দেখি, তোমরা যে পেন্সিল ব্যবহার করো, পেন্সিলটা ছিললে যে পেন্সিল যেটা লেখা হয়, যেটা দিয়ে, হ্যাঁ, ওই কাঠের ভেতরে যেটা লেখা হয় সেইটা দিয়ে, সেইটা হচ্ছে গ্রাফাইট। আচ্ছা, গ্রাফাইটের একটা গুণ আছে, কি বলছিলাম, যে অধাতু কিন্তু তাপ আর তড়িৎ দুটোই পরিবহন করতে পারে। কে, গ্রাফাইট। মনে রাখবে যে গ্রাফাইট অধাতু, এটা পরীক্ষায় পড়ে, প্রচুর বার পড়ে, কি অধাতু যে তাপ আর তড়িতের সুপরিবাহী। এমন একটা অধাতুর নাম বলো যেটা তাপ ও তড়িতের সুপরিবাহী। আমরা কি জানি অধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী, কিন্তু এমন একটা অধাতুর নাম বলো যেটা তাপ ও তড়িতের সুপরিবাহী, কি হবে, গ্রাফাইট। আর যদি শুধু হচ্ছে বলে যে তাপের সুপরিবাহী, তাহলে কি হবে, যদি শুধু তাপের সুপরিবাহী বলে তাহলে কি হবে, তাহলে হবে হিরে। হ্যাঁ, দেখো তাপ তো গ্রাফাইটও পরিবহন করতে পারবে অধাতুর মধ্যে, আবার অধাতুর মধ্যে হিরেও পরিবহন করতে পারবে। হ্যাঁ, এবার অপশানে হয়তো গ্রাফাইট নেই, শুধু তাপ চেয়েছে, তখন তুমি কি লিখবে, হিরে লিখবে। কিন্তু আবার এই জিনিসটা খেয়াল রাখো যে হিরে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, শুধু তাপটাই পরিবহন করতে পারে। আচ্ছা, ধাতুগুলোর তুলনায় অধাতুকে গলাতে বা ফোটাতে, মানে ফোটাতে বলতে কি, মানে গরম করতে অনেক কম তাপ থাকে। অধাতুকে টেনে পাতলা তারে পরিণত করা যায়। অধাতুকে আঘাত করলে ধাতুর মতো টুং টাং বা গম্ভীর ধাতব শব্দ হয় না, কিন্তু ধাতুকে আঘাত করলে টং টং করে শব্দ হয়, জানো ধাতব শব্দ। অধাতুর উদাহরণ কি কি হবে, কার্বন, সালফার, আয়োডিন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো সবই তাহলে কি একটা অধাতু। আচ্ছা, একমাত্র তরল অধাতু, আমরা জানি অধাতু সাধারণত বেশিরভাগ অধাতু হয় গ্যাসই হয় না কঠিন হয়, কিন্তু তরল ধাতুকে ব্রোমিন হচ্ছে তরল, যে আবার অধাতু। পরীক্ষায় প্রচুর পড়ে যে একটা তরল ধাতুর নাম, তাহলে পারদ, আর যদি তরল অধাতু চায় তাহলে কি হবে, ব্রোমিন। আচ্ছা, বিদ্যুৎ পরিবাহী অধাতু, বিদ্যুৎ পরিবহন করতে পারে এরকম একটা অধাতু, আমি বলছিলাম যে গ্রাফাইট। দেখো লেখা আছে পেন্সিলের শীষের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে গ্রাফাইট। এরপর যদি বলে সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ, হ্যাঁ, আমরা কি জানি যে ধাতু কঠিন হয়, কিন্তু প্রকৃতিতে পাওয়া সবচেয়ে কঠিন যদি পদার্থ জানতে হয়, জিজ্ঞেস করে, তাহলে কি হবে, হিরে অধাতু। আবার পরিবেশের মধ্যে পাওয়া সবচেয়ে কঠিন হচ্ছে কি, হিরে। ঠিক আছে, এগুলো ব্যতিক্রম, এই জিনিসগুলোর থেকে আর ব্যতিক্রম থেকে বেশি প্রশ্ন পড়ে, যেগুলো ব্যতিক্রম সেগুলোর থেকে বেশি প্রশ্ন পড়ে। ঠিক আছে, তাহলে আমি কি কি ব্যতিক্রমগুলো বললাম একবার বলো দেখি। প্রথম বললাম যে উজ্জ্বল অধাতু, কি বললাম, উজ্জ্বল অধাতু বললাম আয়োডিন। আর কি বললাম, যে তড়িৎ পরিবহন করতে পারে এরকম অধাতু, কি বললাম, গ্রাফাইট। তড়িৎ পরিবহন করতে পারে এরকম অধাতু বললাম, গ্রাফাইট হবে। আচ্ছা, তাপ পরিবহন করতে পারে এরকম অধাতু, গ্রাফাইট তো তাপ তড়িৎ দুটোই, তাহলে গ্রাফাইট তো হবে, তার সঙ্গে আর কি হবে, হিরে হবে। কি বলছি বুঝতে পারলে? আচ্ছা, আরেকটা এখান থেকে প্রশ্ন আসে যে হচ্ছে পেন্সিলের শীষ দিয়ে যদি আমি কারেন্ট পাঠাই, ব্যাটারি দিয়ে তড়িৎ পাঠাই, তাহলে কি তড়িৎ যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে, কারণ পেন্সিলের শীষের মধ্যে কি থাকে, গ্রাফাইট থাকে, আর গ্রাফাইট কি করে, তড়িতের সুপরিবাহী। এ ধরনের ঘুরিয়ে ফিরিয়েও প্রশ্ন দিতে পারে তোমাদেরকে। হ্যাঁ,
তার সবচেয়ে, আচ্ছা যদি প্রশ্ন পড়ে যে সবচেয়ে কঠিন পদার্থ, প্রকৃতিতে পাওয়া সবচেয়ে কঠিন পদার্থ, তাহলে কি হবে? হিরে। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো ধাতু আর অধাতুর কিছু পার্থক্য দেওয়া আছে। ধাতু আর অধাতু দেখো বলা আছে ভৌত অবস্থা সাধারণত তাপমাত্রায়, সাধারণত ধাতু সাধারণত কঠিন হয়, তার ব্যতিক্রম কি? পারদ, জানো তোমরা, বলেছি বহুবার বলেছি এক্ষুনি। কঠিন, তরল বা গ্যাসীয় 3 অবস্থাতেই থাকতে পারে। এই পারদ দেখো, সরি বলি, অধাতু কঠিন, তরল বা গ্যাসীয় 3টে অবস্থাতেই থাকতে পারে। আচ্ছা এদের উপরিভাগ সাধারণত চকচকে উজ্জ্বল হয়। চকচকে উজ্জ্বল হয় কে? ধাতু চকচকে আর উজ্জ্বল হবে। আর অধাতু কি হয়? এটা সাধারণত অনুজ্জ্বল বা ম্লান হয়। ব্যতিক্রম কি? আয়োডিন আর গ্রাফাইট, এটা হচ্ছে অনুজ্জ্বল হয়, আয়োডিন আর গ্রাফাইটকে উজ্জ্বল হয়। তাহলে যদি প্রশ্ন পড়ে যে এমন একটা অধাতুর নাম বলো যে হচ্ছে মানে উজ্জ্বল প্রকৃতির হয়, তাহলে কি হবে? আয়োডিন। কিন্তু অধাতু সাধারণত কি হয়? অনুজ্জ্বল, উজ্জ্বল হয় না। পরিবাহিতা, এরা খুব ভালো তাপ ও বিদ্যুৎ পরিবহন করতে পারে। খুব ভালো তাপ ও তড়িতের সুপরিবাহী। বিদ্যুৎ বা তড়িৎ যা কিছু বলতে, বিদ্যুৎ মানেই তড়িৎ, বিদ্যুতের সুপরিবাহী। আচ্ছা সাধারণত তাপ ও বিদ্যুতের কুপরিবাহী। অধাতু কুপরিবাহী। ব্যতিক্রম কি বললাম আমি এক্ষুনি, যে গ্রাফাইট হচ্ছে ব্যতিক্রম। আচ্ছা, ধাতুকে আঘাত করলে বিশেষ ধাতব শব্দ উৎপন্ন হয়, আঘাত করলে কোনো বিশেষ ধাতব শব্দ উৎপন্ন হয় না। পিটিয়ে পাতলা চাদরকে টেনে লম্বা তারে পরিণত করা যায়। পিটিয়ে একদম পাতলা চাদরে পরিণত করতে পারবে বা লম্বা তারে পরিণত করতে পারবে। এরা ভঙ্গুর প্রকৃতির হয়, পিটতে গেলে বা টানতে গেলে কি হবে? ভেঙে গুঁড়ো হয়ে যেতে পারে। এদের গলনাঙ্ক ও এটা দন্তেশ্বয় ফু হবে, স্ফুটনাঙ্ক সাধারণত খুব বেশি হয়, আর এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত অনেক কম হয়। আচ্ছা এরপরে দেখো উদাহরণ কি হবে? ধাতুর উদাহরণ লোহা, তামা, সোনা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। অধাতুর উদাহরণ কি হবে? অধাতুর উদাহরণ হবে অক্সিজেন, হাইড্রোজেন, সালফার, কার্বন ইত্যাদি। আচ্ছা এরপরে দেখো এখানে দেখো প্রশ্ন বিশুদ্ধ পদার্থ কাকে বলে? একদম বিশুদ্ধ পদার্থ জিনিসটি কি? বিশুদ্ধ মানে কি? তার মধ্যে কোনো কিছুই থাকবে না। বিশুদ্ধ মানে কি? তার মধ্যে অন্য কোনো কিছু মিশে থাকবে না। বলছে যে সমস্ত পদার্থ একই ধরনের অণু বা পরমাণু দিয়ে গঠিত এবং যাদের উপাদানগুলোকে কোনো সাধারণ ভৌত উপায়ে আলাদা করা যায় না, তাদের কি বলা হয়? বিশুদ্ধ পদার্থ বলে। উদাহরণ কি? তামা। যদি একদম প্রপার তামা থাকে, তামার মধ্যে অন্য কিছু মিশে থাকলে কিন্তু হবে না, শুধু তামা, শুধুমাত্র তামা মানে খাঁটি তামা যাকে বলা হয়, মৌলিক ও বিশুদ্ধ পদার্থ। বিশুদ্ধ জল, যৌগিক বিশুদ্ধ পদার্থ। আচ্ছা এরপরে মিশ্র পদার্থ কাকে বলে? দেখো বিশুদ্ধ জল বলেছে, জলের মধ্যে যদি আমি অন্য কিছু মিশিয়ে দিই, ধরো চিনি মিশিয়ে দিলাম, তখন কিন্তু আর বিশুদ্ধ পদার্থ থাকবে না, তখন মিশ্র পদার্থ হয়ে গেল। তাহলে বিশুদ্ধ পদার্থ, বিশুদ্ধ জল, ওটা আবার যৌগিক পদার্থ। যদি প্রশ্ন পড়ে যে যৌগিক বিশুদ্ধ পদার্থ, তাহলে জল বলতে পারো, বিশুদ্ধ জল। মিশ্র পদার্থ কাকে বলবো? মিশ্র পদার্থ হচ্ছে দুই বা ততোধিক, মানে দুই বা তার চেয়ে বেশি যৌগিক পদার্থ যে কোনো অনুপাতে। যৌগিক পদার্থ বলাটা ভুল, এখানে তুমি দুই বা তার চেয়ে বেশি মৌলিক পদার্থ হতে পারে, যৌগিক পদার্থ হতে পারে, যে কোনো অনুপাতে মিশিয়ে যদি তারা নিজেদের ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তবে সেই নতুন পদার্থকে মিশ্র পদার্থ বলে। উদাহরণ কি হবে? বায়ু, গ্যাসের মিশ্রণ। আচ্ছা এইখানটা একটা জিনিস দেখো, মৌলিক পদার্থ মিশতে পারে, যৌগিক পদার্থ সেটা ব্যাপার নয়। এখানে দেখো লেখা আছে যে কোনো অনুপাতে তুমি এই যে মিশ্র পদার্থ যখন করবে, মিশ্র পদার্থকে তুমি যে কোনো অনুপাতে তুমি মিশ্র পদার্থ আমি কি বললাম? ধরো শরবত মিশ্র পদার্থ, শরবতে তুমি কি করতে পারো? তুমি যতটা পরিমাণে খুশি নুন, লেবু বা জল বা চিনি তুমি যতটা পরিমাণে খুশি মেশাতে পারো, তাই সেই জন্য এটাকে মিশ্র পদার্থ বলছে। কিন্তু যদি আমি মৌলিক ছেড়ে যৌগিক পদার্থে যাই, যৌগিক পদার্থে কি বলছে দেখো, দুই বা ততোধিক ভিন্ন ধর্মী মৌলিক পদার্থ যখন নির্দিষ্ট ওজন অনুপাতে, নির্দিষ্ট অনুপাতে থাকবে, সেখানে কিন্তু নির্দিষ্ট অনুপাতে ছিল না, একে অপরের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটা অন্য পদার্থ তৈরি করবে, আর আলাদা ধর্ম বিশিষ্ট একটা পদার্থ তৈরি করবে, তাকে কি বলবে? যৌগিক পদার্থ, হ্যাঁ, বা যৌগ বলে। উদাহরণ হচ্ছে জল, লবণ বা কার্বন ডাই অক্সাইড, হচ্ছে যৌগিক পদার্থ। আছে মৌলিক পদার্থ কাকে বলবো? না যে পদার্থ ভাঙলে, যে পদার্থগুলোকে আমি ভাঙলে বা বিশ্লেষণ করলে একমাত্র সেই পদার্থই পাওয়া যাবে, অন্য আর এক্সট্রা কোনো পদার্থ পাওয়া যাবে না, নতুন ধর্মের কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে। উদাহরণ কি? সোনা, রূপো, লোহা, অক্সিজেন, হাইড্রোজেন, এগুলো সব মৌলিক পদার্থ। এরপর দেখো মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থের পার্থক্য। মৌলিক পদার্থ বলছে একই ধরনের পরমাণু দিয়ে তৈরি হবে মৌলিক পদার্থ। যৌগিক পদার্থ কি হবে? ভিন্ন ভিন্ন মৌলিক পরমাণু দিয়ে গঠিত হবে। আমি তো আগেই বলে দিলাম যে মৌলিক পদার্থ কি হবে? একই ধরনের পরমাণু দিয়ে গঠিত হবে। যৌগিক পদার্থ কি হবে? আলাদা 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 কম্পাউন্ড, যেটা কম্পাউন্ড বলে যৌগিক পদার্থ ইংরেজি, ভিন্ন ভিন্ন মৌলিক পরমাণু দিয়ে গঠিত হবে। আচ্ছা মৌলিক পদার্থ হচ্ছে এদের নিজস্ব ধর্ম বজায় থাকে। যৌগিক পদার্থ কি বলছে? উপাদানের মৌলগুলি ধর্ম হারিয়ে নতুন ধর্ম প্রকাশ পায়, নতুন ধর্ম হয়। এদের রাসায়নিকভাবে ভেঙে অন্য পদার্থে পাওয়া যায় না, এদের রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে উপাদানের মৌলগুলো আবার পাওয়া যায়। মানে
কি বলছে যে রাসায়নিকভাবে যদি আমি বিশ্লেষণ করি তাহলে উপাদানের মৌলগুলো পাওয়া যায়। কোনো অনুপাতের বিষয় নেই, উপাদানের মৌলগুলি সর্বদা নির্দিষ্ট ওজন অনুপাতে থাকে। বলেছিলাম যৌগিক পদার্থ কি হবে, নির্দিষ্ট ওজন অনুপাতে থাকবে। আচ্ছা, যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য। আচ্ছা, এখানে একটু দেখে নাও যে বর্তমান পৃথিবীতে মোট 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে 92টি প্রাকৃতিক, মানে প্রকৃতিতে 92টা পাওয়া যায়, আর বাকিগুলো গবেষণাগারে তৈরি করা হয়েছে, মানে এরা প্রকৃতিতে পাওয়া যায় না। তাহলে যৌগিক ও মিশ্র পদার্থ এদের হচ্ছে পার্থক্য। দেখো বলছে যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ কাকে বলবো না, দুই বা ততোধিক, মানে দুই বা তার চেয়ে মৌল নির্দিষ্ট ওজন অনুপাতে রাসায়নিকভাবে যুক্ত হয়। মিশ্র পদার্থ কাকে বলবো না, দুই বা ততোধিক পদার্থ যে কোনো অনুপাতে একত্রে মিশে থাকে। আচ্ছা, বলছে উপাদান মৌলগুলির ধর্ম সম্পূর্ণ হারিয়ে নতুন ধর্ম প্রকাশ পায়। আর এখানে বলছে উপাদান পদার্থগুলো নিজ নিজ ধর্ম বজায় রাখে। সাধারণ ভৌত উপায়ে উপাদানগুলিকে আলাদা করা যায় না। হ্যাঁ, অবশ্যই। দেখো, যৌগিক পদার্থকে তুমি ভৌতভাবে আলাদা করতে পারবে, কিন্তু তুমি মিশ্র পদার্থকে আলাদা করতে পারবে। ধরো তুমি কি করলে না, জলের মধ্যে নুন মিশিয়ে দিলে, নুনটাকে আলাদা করতে পারবে। কিরকম আলাদা করতে পারবে পরে পরে আছে, যদিও বা পরে আসবো, একটু বলে দিই যে নুনটাকে তুমি যদি গরম করো জলটাকে, জল বাষ্প হয়ে যাবে, নুন কেলাস হয়ে যাবে। নুন কেলাস আছে, পরে সব দেখবে আস্তে আস্তে করে যে নুনের হচ্ছে চকচকে কেলাস গঠন হবে, সেখান থেকে নুন আলাদা হয়ে গেলে জল আলাদা হয়ে গেল। কেমন? ছাকন, পাতন, মানে ছাঁকনির সাহায্যে বা পাতন পদ্ধতিতে বা চুম্বক দিয়ে, ধরো চালের মধ্যে তুমি কি করলে না, লোহার গুঁড়ো মিশিয়ে দিলে, তাহলে লোহার গুঁড়োটাকে চালের মধ্যে থেকে আলাদা করবে কি করে, চুম্বকের মাধ্যমে এদেরকে আলাদা করা যায়। গঠনকালে তাপ বা আলোক শক্তির শোষণ বা উদ্ভব ঘটে। যখন গঠিত হয় তখন আলো উৎপন্ন হতে পারে বা তাপ উৎপন্ন হতে পারে, উৎপন্ন হয়। মিশ্রণ তৈরি করার সময় কোনো শক্তির পরিবর্তন হয় না, যেই শক্তি সেই শক্তিতে, সাধারণত কোনো শক্তির পরিবর্তন হয় না। এদের একটি নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থাকে, থাকবে, কিন্তু যখন তুমি মিশ্র পদার্থে এদের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নেই। আচ্ছা, এদের উদাহরণ তাহলে কি হবে, জল, এই চিনির একটা নির্দিষ্ট সংকেত আছে, খাবার লবণ, NaCl, বায়ু, শরবত। আচ্ছা, এর উদাহরণ কি হলো, বায়ু, শরবত, গান পাউডার বা মাটি। এদের কিন্তু তুমি যে কোনো অনুপাতে মেশাতে পারো। বায়ুতে তুমি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কখনো বেশি হয়ে যাচ্ছে, কখনো হচ্ছে নাইট্রোজেন বেশি হয়ে যাচ্ছে, কখনো অক্সিজেন বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেই জন্য এগুলো কি মিশ্র পদার্থ, আর এগুলো কি হচ্ছে যৌগিক পদার্থ। আচ্ছা, বলো জল কি দিয়ে তৈরি? জলকে যদি জলের মধ্যে দিয়ে আমি তড়িৎ পাঠাই, কি দেখা যাবে, জল হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন দুটো জিনিস দিয়ে তৈরি। তা প্রমাণ করার জন্য সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। আর এই পদ্ধতিটার নাম কি, তড়িৎ বিশ্লেষণ। মনে রাখবে যে জলের মধ্যে যে হাইড্রোজেন আর অক্সিজেন আছে, সেটা আমরা কোন পদ্ধতিতে বুঝতে পারি বা কি করলে আমরা বুঝতে পারবো, তড়িৎ বিশ্লেষণ করলে। তড়িৎ বিশ্লেষণ জিনিসটা কি না, তড়িৎ বিশ্লেষণ হচ্ছে একদম সহজ জিনিস। তুমি একটা পরীক্ষা আমি তোমাকে বলতেছি, দেখো কি করবে। তুমি একটা আমাদের বইয়ে দেওয়া আছে, এটা কি করবে, একটা পাত্র নিবে, পাত্রের মধ্যে হচ্ছে কি করবে না, এটা একটা রবারের কর্ক নিলে, এটা রবারের কর্ক, এবং আরেকটা রবারের কর্ক নিলে, এর মধ্যে হচ্ছে দুটো পিরক দিলে, এর মধ্যে জল আছে, ধরো কি আছে, জল আছে, তুমি জল দিলে, জল আছে। এবার কি করলে, তুমি এখানটাতে একটা ব্যাটারি দিলে, ব্যাটারি প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত দুটো ব্যাটারি নিলে, ঠিক আছে, দিয়ে একটাকে একটা প্রান্তের সঙ্গে যোগ করলে, আরেকটাকে আরেকটা প্রান্তের সঙ্গে যোগ করলে দেখা যাবে যে এখান থেকে বুদবুদ করে কি বেরোচ্ছে না, গ্যাস বেরোচ্ছে, বুদবুদ করে গ্যাস বেরোচ্ছে। তার মানে কি, জলের মধ্যে যে দুটো প্রান্ত থেকে দুটো আলাদা আলাদা গ্যাস উৎপন্ন হবে, হ্যাঁ, একটাতে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, একটা অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। এখান থেকে আমি বলতে পারি কি না, জলের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন দুটো গ্যাস মিলেমিশে আছে। দেখো, এখানে পরীক্ষাটা করার নিয়ম বলা আছে, একটি মগে জল নিয়ে তাতে সামান্য নুন মেশাতে হবে। নুন মেশালে কি হয়ে যাবে বলে দেখি, নুন মেশালে জলটায় আরো ভালোভাবে তড়িৎটা পরিবহন হতে পারবে। কিন্তু একদম যদি তুমি বিশুদ্ধ জল নাও, তাহলে জলের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হতে পারবে না, সেক্ষেত্রে হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হবে না। তাই জন্য কি করতে হবে, সামান্য নুন মিশিয়ে দিতে হবে বা কিছুটা পরিমাণে অ্যাসিড মিশিয়ে দিতে হবে, তাহলে যাতে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে। দুটি পেন্সিলের দুই মুখ ছুলে সেগুলোকে ব্যাটারি পজিটিভ ও নেগেটিভ। পেন্সিল কেন ছুলে লাগিয়েছি, পেন্সিলটা কি গ্রাফাইট দিয়ে তৈরি, আর গ্রাফাইট কি বলছিলাম, তড়িতে সুপরিবাহী, সেই জন্য পেন্সিল দিয়ে পজিটিভ ও নেগেটিভ প্রান্তের সাথে তার দিয়ে, পজিটিভ বলতে যে ব্যাটারি প্লাস আর মাইনাস থাকে না, ওটা প্রান্তের সাথে তার দিয়ে যুক্ত করা হয়। পেন্সিল দুটির ওপর দিয়ে দুটি কাঁচের গ্লাস বা টেস্ট টিউব দিয়ে তুমি বসিয়ে দাও, দেখবে যে ওখানটাতে কি হচ্ছে, উপর করে দাও, কিছুক্ষণ পর দেখা যায় পেন্সিলের ডগা দিয়ে বুদবুদ উঠছে এবং গ্লাসের ওপর থেকে গ্লাসের ওপরের দিকে দেখবে গ্যাস জমা হচ্ছে। এই পরীক্ষার সাহায্যে তুমি প্রমাণ করতে হবে, এখানে লেখা আছে।
আচ্ছা, এইখানে আরেকটা প্রশ্ন আছে যে একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। তোমরা জানো যে অক্সিজেন কি করে না, নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। তার পরীক্ষার সাহায্যে তোমাকে দেখাতে হবে যে অক্সিজেন নিজে জ্বলে না অন্যকে জ্বলতে সাহায্য করে। কিভাবে তুমি দেখাবে? দেখো এখানে বলছে যে একটা সমতল, আচ্ছা আমি পরীক্ষাটা একটু ছবি দিয়ে আগে ভালো করে বুঝিয়ে দিই জিনিসটা, তারপরে দেখো। ধরো কি করবে না, এটা নিলে এছাড়া এটা মোমবাতি দিয়ে বলছিলাম, এটা মোমবাতি নিলে, একটা মোমবাতি দিয়ে মোমবাতিটা জ্বলছিল, সুন্দরভাবে জ্বলছিল, কোনো ব্যাপার না, আলো বেরোচ্ছে, ঠিক আছে। এবার তুমি কি করলে, মোমবাতি জ্বলছিল কোনো অসুবিধা নেই, কারণ বাতাসের অক্সিজেন মোমবাতির গায়ে আসছে, কাছে আসছে, অক্সিজেন হচ্ছে মোমবাতিটাকে জ্বলতে সাহায্য করছে। এবার তুমি কি করলে, একটা গ্লাসকে এর উপর উপর করে দিলে, এভাবে একটা গ্লাসকে এর উপর কি করে দিলে, উপর করে দিলে, গ্লাসকে পুরো একদম ভালো করে দিয়ে দিলে যাতে কোনো বাতাস ভিতরে না ঢুকতে পারে। তাহলে গ্লাসটা দেওয়ার পর দেখা যাবে যে কিছুক্ষণ পর এই মোমবাতিটা আস্তে আস্তে করে নিভে। এর থেকে কি বোঝা যায় যে ওর মধ্যে যত টাইম অক্সিজেন ছিল ততটুকু টাইম ওর জ্বলছিল, যেই অক্সিজেন শেষ হয়ে গেল ব্যাস মোমবাতিটা কি হয়ে গেল, আস্তে আস্তে করে নিভে গেল। তাহলে অক্সিজেন কি করে, অন্যকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না। ঠিক আছে, ওখানে ওটা আছে, পড়ে নিবে একবার। হাইড্রোজেনের প্রধান ধর্ম, দেখো হাইড্রোজেনের ধর্ম তোমাদের খুব 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 ইম্পর্টেন্ট। কি কি না, হাইড্রোজেনের ধর্ম, অক্সিজেনের ধর্ম, কার্বনের ধর্ম। আর হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল উৎপন্ন হচ্ছে, তাহলে জলের ধর্ম। কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের ধর্ম। এগুলো খুব ইম্পর্টেন্ট। বলছে হাইড্রোজেনের কোনো রং মানে বর্ণ নেই, কোনো গন্ধও নেই, আর কোনো স্বাদও নেই। এটি সব গ্যাসের চেয়ে হালকা। বলেছিলাম যে সবচেয়ে হালকা গ্যাস কি, হাইড্রোজেন। ওই জন্য বলা আছে এটি সব গ্যাসের চেয়ে হালকা, এমনকি বাতাসের চেয়েও প্রায় 14.5 গুণ হালকা। এটি জলে খুব সামান্য পরিমাণে দ্রবীভূত হয়, জলে খুব সামান্য পরিমাণে দ্রবীভূত হয়। আর হাইড্রোজেন নিজে খুব দাহ্য গ্যাস, আগুনের সংস্পর্শে এলে এটি পপ পপ শব্দ করে নীল শিখায় জ্বলতে থাকে। সেই জন্য আমি বলছিলাম না যে গ্যাস বেলুনে হাইড্রোজেন না দিয়ে কি গ্যাস দেওয়া হয়, হিলিয়াম গ্যাস দেওয়া হয়, কারণ হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। আর হাইড্রোজেন দিলে কি হবে না, অক্সিজেনের সংস্পর্শে যদি জ্বালিয়ে দেয় হাইড্রোজেন পপ পপ শব্দ করে এবং বিস্ফোরণও হয়ে যেতে পারে যদি বেশি পরিমাণে একটা গ্যাস বেলুনের মধ্যে যদি বেশি পরিমাণে হাইড্রোজেন গ্যাস থাকে। বিস্ফোরণ বলতে গেলে ছোটোখাটো বিস্ফোরণ নেই। অক্সিজেনের প্রধান ধর্ম কি কি, অক্সিজেন কি, অক্সিজেনের কোনো রং নেই, গন্ধও নেই, আর এটাও স্বাধীন গ্যাস। অক্সিজেন জলের সামান্য পরিমাণে দ্রবীভূত হয়, কিন্তু হাইড্রোজেন সামান্য পরিমাণে দ্রবীভূত হয়, অক্সিজেনের সামান্য পরিমাণে দ্রবীভূত হয়। এই দ্রবীভূত অক্সিজেন থেকে মাছ আর অন্যান্য জলজ প্রাণীর শ্বাসকার্য চালায়। যে মাছেরও বেঁচে থাকার জন্য কিসের দরকার হবে, অক্সিজেন। মাছ কি জলের উপরে এসে অক্সিজেন নেয় নাকি? হ্যাঁ, তিমি কিন্তু জলের উপরে এসে অক্সিজেন নেয়, কিন্তু মাছ কি করে, জলের উপরে এসে অক্সিজেন নেয় না, মাছ জলের ভেতরেই অক্সিজেন নেয়। ঠিক আছে, তার জন্য আমাদের যেরকম কি আছে, ফুসফুস আছে, তাদের সেরকম কানকো, ফুলকা, এই জিনিসগুলো আছে। এটি বাতাসের চেয়ে সামান্য ভারী, হ্যাঁ, আর সাধারণ তাপমাত্রা এটি গ্যাসীয়, তবে খুব বেশি চাপে এবং প্রচণ্ড ঠান্ডায় একে নীল রঙের তরলে পরিণত করা যায়। এটা মনে রাখবে যে খুব বেশি চাপ দিলে এবং খুব ঠান্ডা করলে নীল রঙের তরলে পরিণত করা যায়। অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে দহনে। মানে মেনলি কি, আমি আগে এটা পরীক্ষা দিয়ে বুঝেছিলাম যে অক্সিজেন নিজে জ্বলে না, কি না, অন্যকে জ্বলতে সাহায্য করে। আর বিভিন্ন মানুষ সহ প্রায় সমস্ত উদ্ভিদ ও প্রাণী অক্সিজেনের সাহায্যে শ্বাসকার্য চালায় এবং শরীরের ভেতরে শক্তি উৎপন্ন করে। অক্সিজেনের উপস্থিতিতে লোহায়, হ্যাঁ এই জিনিসটা একটু পরেও আছে, তো জানবে যে লোহার উপর মরচে পড়ে গেল। হ্যাঁ, তাহলে এই যে লোহার উপর মরচে পড়ে এটা কিসের জন্য হয় না, বাতাসের যে অক্সিজেন থাকে, হ্যাঁ সেই অক্সিজেন লোহার উপর জারণ বলে একটা জিনিস আছে, পরে জানবে উচ্চ ক্লাসের জিনিস, যে জারণের ফলে কি হয় না, লোহার উপর মরচে পড়ে। হাইড্রোজেন ও অক্সিজেন দুটোই গ্যাসীয় পদার্থ, কিন্তু এরা যখন মিলে কি তৈরি করবে, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি করে, একটু আগে বললাম জল। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি করে, জল উৎপন্ন করে। তাহলে কত, 2 অণু হাইড্রোজেন আর 1 অণু হাইড্রোজেন মানে H2, দুটো হাইড্রোজেনের পরমাণু, হাইড্রোজেন আর অক্সিজেন দুটো মিলে কি হবে, জল উৎপন্ন করবে। হ্যাঁ, তাহলে হাইড্রোজেনও গ্যাসীয় আর অক্সিজেনও গ্যাসীয়, তাই তো। তাহলে হাইড্রোজেন আবার আর অক্সিজেন মিলে কি তৈরি করবে, জল তৈরি করবে, যেটা হচ্ছে তরল। হাইড্রোজেনও গ্যাস, অক্সিজেনও গ্যাস, দুটো মিলে কি তৈরি করে, জল তৈরি করে। জলটা কিন্তু গ্যাস নয়, জলটা কি তরল পদার্থ। জলকে কেন মিশ্র পদার্থ না বলে যৌগিক পদার্থ বলা হয়? আচ্ছা, এই একটা প্রশ্ন যে জলকে প্রচুর পড়ে পেটেও, যে জলকে মিশ্র পদার্থ বলা হয় না, কি বলা হয়, যৌগিক পদার্থ বলা হয়। কেন বলা হয়? তার কারণ হচ্ছে জল তৈরির পর হাইড্রোজেন ও অক্সিজেন নিজস্ব ধর্মগুলো থাকে। হাইড্রোজেনের ধর্ম থাকে, বলো থাকে কি হাইড্রোজেনের ধর্ম? একদমই থাকে না হাইড্রোজেনের ধর্ম, অক্সিজেনের ধর্মও থাকে না। হ্যাঁ, সেই জন্য, আর এরা হচ্ছে নির্দিষ্ট অনুপাতে মিশেই তৈরি হয়, সেই জন্য কি হয় না,
হাইড্রোজেন জলকে কি বলা হয়? যৌগিক পদার্থ বলা হয়। যদি প্রশ্ন পড়ে যে জলকে কেন মিশ্র পদার্থ না বলে যৌগিক পদার্থ বলা হয়, জলকে যৌগিক পদার্থ কেন বলা হয়, তখন কি বলবে না জল তৈরির পর হাইড্রোজেন অক্সিজেনের নিজস্ব ধর্মগুলো বদলে যায় এবং এদেরকে নির্দিষ্ট অনুপাতে মেশানো হয়। এটা হচ্ছে আরো একটা বড় পয়েন্ট, যে নির্দিষ্ট অনুপাতেই মেশানো হয় সেই জন্য। আর যদি আমি তো নিজের মতো করে হাইড্রোজেন অক্সিজেন মিশিয়ে জল তৈরি করতে পারবো না, যে আমি বেশি পরিমাণে হাইড্রোজেন দিলে অক্সিজেন কম পরিমাণে দিয়ে দিলাম, এরকম তো হয় না। বলছে জলের প্রধান ধর্ম। জলের কি কি ধর্ম আছে? বিশুদ্ধ জলের কোনো রং নেই, গন্ধও নেই, স্বাদও নেই। জল একমাত্র পদার্থ যা প্রকৃতিতে কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটে অবস্থাতেই পাওয়া যায়। কঠিন হলে বরফ, তরল হলে তাকে জল বলি, আর গ্যাস অবস্থায় জলীয় বাষ্প পাওয়া যায়। এই তিন অবস্থাতেই পাওয়া যায় প্রকৃতিতে। আছে জলকে সর্বজনীন দ্রাবক বলা হয়। কেন সর্বজনীন দ্রাবক বলা হয়? কারণ জলের মধ্যে বেশিরভাগ জিনিসপত্র, চিনি, নুন, এরা সবাই কি হয় না দ্রবীভূত হয়ে বা মিশে যায়। এই কারণে জলকে কি বলা হয়? সর্বজনীন দ্রাবক বলা হয়। আর কি? আচ্ছা দেখো, এরপরে একটা জিনিস, যে ম্যাগনেসিয়াম ফিতাকে যদি বাতাসের অক্সিজেনের সঙ্গে মেশানো হয় তাহলে কি হয় না ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। যখন একটা ম্যাগনেসিয়াম রিবন বা ফিতাকে আগুনের শিখায় ধরা হয় তখন সেটি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে প্রচণ্ড উজ্জ্বল সাদা আলো উৎপন্ন করে, আর একটা সাদা রঙের পুড়ে যাওয়ার পর একটি সাদা রঙের গুঁড়োতে পরিণত হয়। এই সাদা গুঁড়োটাই হলো কি? ম্যাগনেসিয়াম অক্সাইড। আর এই ম্যাগনেসিয়াম অক্সাইডটা, তাহলে যদি প্রশ্ন করে তোমাদের যে ম্যাগনেসিয়ামকে অক্সিজেন উপস্থিতিতে পোড়ানো হলে কোন গ্যাস যেটা উৎপন্ন হবে তার রং কি? অবশ্যই সাদা। আর কি উৎপন্ন হবে যদি চাই, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। আর সেখানে কার্বনের ধর্মগুলো আছে, যে কার্বন সাধারণত কঠিন অবস্থায় থাকে। কার্বন মানে দেখো, কার্বন যদি বলে তুমি একটা জিনিস মনে মনে চিন্তা করে নিবে যে কয়লা ভেবে নাও। কয়লার মধ্যে প্রচুর পরিমাণে কার্বন থাকে, কার্বন কয়লা ভেবে নাও। তাহলে কার্বন সাধারণত, কয়লা কিরকম থাকে? কঠিন। কার্বন কি থাকে? কঠিন অবস্থায় থাকে। কার্বনের বিভিন্ন রূপে থাকতে পারে, তাই এর রঙও আলাদা হয়। আচ্ছা দেখো, আমরা কি জানি বিশেষ করে কার্বনের রং কালো হয়। কেমন? কার্বনের রং কি হয়? কালো হয়। আচ্ছা, কার্বন এই যে কালো রঙের, কিন্তু কার্বনের আবার অনেক রূপ ভেদ আছে, অনেক রূপ আছে। কার্বনের দিয়েই হচ্ছে হিরে তৈরি হয়। কালো যেমন যেমন কয়লা কালো রঙের, হিরে আবার সেরকম উজ্জ্বল। তাহলে হিরে স্বচ্ছ উজ্জ্বল, কিন্তু গ্রাফাইট আবার কয়লা কালো রঙের। বিশেষ করে কার্বনের রং কালো হয়, কিন্তু কার্বনের বিভিন্ন রূপ হয়, ওই যখন হিরে হয় তখন তার রংটা উজ্জ্বল হয়। কার্বন অক্সিজেনের উপস্থিতিতে পুড়ালে কি উৎপন্ন হয় না কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং প্রচুর তাপ উৎপন্ন করে। হ্যাঁ যাও যাও, এখন যাও, আমি পড়াচ্ছি না। কার্বন ডাই অক্সাইডের রং নেই, বর্ণহীন এবং গন্ধহীন। এটি বাতাসের চেয়ে প্রায় 1.5 গুণ ভারী। কার্বন ডাই অক্সাইড বাতাসের চেয়ে 1.5 গুণ ভারী। কার্বন ডাই অক্সাইড কিন্তু ওপরে থাকে না, কার্বন ডাই অক্সাইড কোথায় থাকে? নিচে থাকে। মানে উপরে উঠতে পারে না, নিচেই থাকে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড নিজে জ্বলে না এবং অন্যকে জ্বলতেও সাহায্য করে না। এই কারণে এটি আগুন নেভাতে, ফায়ার এক্সটিংগুইশার হিসেবে কি ব্যবহার করা হয়? বা আগুন নেভাতে তোমাদের স্কুলে টুলে থাকে, দেখবে ওখানে লেখা আছে, লাল রঙের যে এগুলো থাকে, এরকম একটা স্প্রে টাইপের থাকে, ঠিক আছে, ওটা লেখা আছে কিন্তু কার্বন ডাই অক্সাইড থাকে। কেমন? এটা আগুন নেভাতে সাহায্য করে। আর কার্বন ডাই অক্সাইড এই জিনিসটা একটু খেয়াল করে, এটা কিন্তু কার্বনের না, কার্বন ডাই অক্সাইডের। কার্বন ডাই অক্সাইড যখন, জানো 4-5 পড়েছ, যে যখন গাছ খাবার তৈরি করে তখন কোন গ্যাস নেয় বলো দেখি? গাছ খাবার তৈরি করার সময় কোন গ্যাস নেয়? কার্বন ডাই অক্সাইড নেয়। তাহলে এই কার্বন ডাই অক্সাইডের জন্যই কি হয়, উদ্ভিদ এই গ্যাসের সাহায্যে সূর্যের আলোতে নিজেদের খাবার তৈরি করে। আচ্ছা, এইখান থেকে একটা প্রশ্ন করছে যে উঁচু পাহাড়ে উঠলে শ্বাসকষ্ট হয় কেন? আচ্ছা, প্রথমেই মনে করো দেখি, যখন অক্সিজেনের আমি পড়াইছিলাম, অক্সিজেনের যে গুণ ধর্ম বৈশিষ্ট্যগুলো পড়াইছিলাম, তখন আমি একটা জিনিস বলেছিলাম কি, যে অক্সিজেন বাতাসের চেয়ে সামান্য ভারী। তাহলে ভারী জিনিস ওপরে থাকবে না নিচে থাকবে? একটু বুদ্ধি খাটিয়ে বলো দেখি। ভারী জিনিস সবসময় কোথায় থাকবে বলো? ওপরে? না, ভারী জিনিস তো নিচে থাকবে। তাহলে অক্সিজেন কি হবে? ওপরে বেশি থাকবে না নিচে বেশি থাকবে? অবশ্যই নিচে বেশি থাকবে। আর তুমি যখন পাহাড়ের উপরে উঠতেছ, তাহলে তখন সেখানে বাতাসের চাপ কমে যাচ্ছে, অক্সিজেনের পরিমাণও কমে যাচ্ছে, সেই জন্য তোমার কি হবে? শ্বাসকষ্ট হবে। তাই এখানে ওটা লেখা আছে, ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। বর্ষাকালে ভেজা জামা কাপড় শুকাতে দেরি হয় কেন? এই প্রশ্নগুলো আছে তোমাদের, আর খুবই ইম্পর্টেন্ট, পরেও পরীক্ষায় বারবার এসছে। এই পরীক্ষায়, এই যে প্রথম পরীক্ষায় কোশ্চেনগুলো প্রচুরবার আসছে। বর্ষাকালে ভেজা জামা কাপড় শুকাতে দেরি হয় কেন?
এর উত্তর কী হবে? দেখো বর্ষাকালে কী হয় না, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অলরেডি প্রচুর পরিমাণে থাকে, সেই জন্য আমাদের কাপড় থেকে কী হয় না, জলীয় বাষ্পটা কম পরিমাণে নেয়। বুঝলে কি বললাম? আচ্ছা, এবার আমি আসছি একটা জিনিস, যে পরমাণু জিনিসটা কি। পরমাণু মানে কি? পরমাণু হচ্ছে, তুমি যদি যে কোনো একটা মৌলিক পদার্থকে যদি তুমি ভাঙো, তাকে একদম ছোট 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 যে কণাটা পাওয়া যাবে, সবচেয়ে ছোট যে কণাটা পাওয়া যাবে, যার মধ্যে ওই যে মৌলিক পদার্থের যা গুণগুলো ছিল, হ্যাঁ, ওই হচ্ছে পরমাণুর মধ্যেও সেই গুণগুলো থাকবে। মৌলিক পদার্থ যেভাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, পরমাণুটাও সেইভাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। হ্যাঁ, তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই মৌলের সমস্ত ধর্ম বজায় থাকবে, তাকে আমরা কি বলবো? এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে আমরা কি বলবো? পরমাণু বলবো। ইংরেজিতে কি বলে? অ্যাটম। ঠিক আছে? পরমাণু এতটাই ছোট যে একে আমরা খালি চোখে দেখতে পাই না, সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। একে দেখার জন্য ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, মানে খুব দামি অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে দেখো কিছু যৌগিক পদার্থ আছে, তাদের নাম দেওয়া আছে, তাদের কি কি দিয়ে তৈরি আর তাদের সংকেত দেওয়া আছে। দেখো প্রথমে জল কি কি দিয়ে তৈরি? হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি। জলের রাসায়নিক সংকেত কি? জলের রাসায়নিক সংকেত হচ্ছে H2O। জানো? কার্বন ডাই অক্সাইড, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে? এই যে জলের রাসায়নিক সংকেত কি, কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক সংকেত কি, এদের যোজ্যতা জানা থাকলে আরো ব্যাপারটা সহজ হয়। আমি পরে পরে আসতেছি, বোঝাবো যে যোজ্যতা দিয়ে কিভাবে তুমি কোনো কিছু লিখতে পারো। হ্যাঁ, কোনো হচ্ছে এর যৌগিক পদার্থে কিভাবে তুমি হচ্ছে তার চিহ্নটা, সংকেতটা লিখতে পারো আর কি। চিহ্ন হয় না, যৌগিক পদার্থের কি হয়? সংকেত হয়। আর মৌলিক পদার্থের কি হয়? মানে যে পরমাণুর কি হয়? চিহ্ন হয়। পরমাণু যখন জুড়ে, আবার অণু কি না, পরমাণু অনেকগুলো জুড়ে অণু তৈরি হয়, তাহলে অণুর চিহ্ন হবে না সংকেত হবে? অণুরও সংকেতই হবে। পরমাণুর চিহ্ন হয়, অণুরও সংকেত হয়, আর যৌগেরও সংকেত হয়। অণু বা যৌগের কিন্তু চিহ্ন হয় না, এটা কিন্তু একটা ভুল। কার্বন ডাই অক্সাইড, তাহলে কার্বন আর অক্সিজেন মিলে তৈরি হয় কি? হচ্ছে তোমার সংকেত কি হবে? CO2। চিনি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি, C12H22O11। নুন, খাবার নুন হচ্ছে সোডিয়াম আর ক্লোরিন দিয়ে তৈরি, NaCl সংকেত। পাথুরে চুন ক্যালসিয়াম আর অক্সিজেন দিয়ে তৈরি, CaO। হ্যাঁ, যেটা হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে? তাহলে এগুলো আছে, শুধু তোমাদের এর পরেও আছে যে ক্যালসিয়াম অক্সাইড এর চিহ্ন কি? তাহলে CaO। সোডিয়াম ক্লোরাইড এর চিহ্ন কি? NaCl। এখানেই জেনে গেলে। আচ্ছা, এবার অণু কি বললাম? অণু বলছি কি না, এক বা একাধিক পরমাণু, একের চেয়ে বেশি পরমাণু। যেমন ধরো এখানে Na একটা পরমাণু আর Cl একটা আলাদা পরমাণু। এই যে দুটো পরমাণু বা একের চেয়ে বেশি পরমাণু জুড়ে যখন কি তৈরি করবে, রাসায়নিকভাবে যুক্ত হয়ে কি তৈরি করবে? অণু তৈরি করে। যেমন ধরো এখানে CaO, ক্যালসিয়াম একটা আলাদা পরমাণু, অক্সিজেন একটা আলাদা পরমাণু, দুটো আলাদা আলাদা পরমাণু জুড়ে কি হয়? CaO, ক্যালসিয়াম অক্সাইড, বা ওটাকে বলে পাথুরে চুন তৈরি করে। সরি, এখানে একটা ভুল জিনিস আছে, যে এই CaO এটা কিন্তু পাথুরে চুন না। পাথুরে চুন হবে না, এটা কি হবে? এটা পোড়া চুন হবে। এটাকে কি বলে? এটাকে পোড়া চুন বলে। হ্যাঁ, এটা একটু করে নাও, ঠিক করে নাও, কি বলে এটাকে? পোড়া চুন। যদি পাথুরে চুন বলে, পাথুরে চুন বললে তখন তার সংকেত হবে CaCO3। যদি পাথুরে চুন বলে, তাহলে লিখতেছি পাথুরে চুন, সংকেত কি হবে? CaCO3, ক্যালসিয়াম কার্বনেট বলে। কেমন? তাহলে সে কি কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম, আবার কার্বন আর অক্সিজেন, তিনটে জিনিস দিয়ে তৈরি পাথুরে চুন যদি বলে। এটা একটু খেয়াল করবে, এটা পোড়া চুন, এটা পাথুরে চুন না। পোড়া চুন হচ্ছে ক্যালসিয়াম আর অক্সিজেন, ক্যালসিয়াম অক্সাইড এর রাসায়নিক নাম। আচ্ছা, এরপরে বলেছে যে মৌলিক অণু কাকে বলবো আর যৌগিক অণু কাকে বলবো। মৌলিক অণু জানো যে একই ধরনের পরমাণু দিয়ে তৈরি হবে। যেমন ধরো আমি যদি O2 লিখি, অক্সিজেন, অক্সিজেন হচ্ছে O2। তাহলে অক্সিজেন কি কি দিয়ে তৈরি? দুটো অক্সিজেন মিলে O2 তৈরি হচ্ছে। তাহলে এটাও অক্সিজেন, এটাও অক্সিজেন, তাহলে এটা কি? মৌলিক অণু। কি বলছিস? তাহলে যেমন ধরো হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেনের পরমাণু মিলে কি তৈরি হচ্ছে? H2। হ্যাঁ, এইটা হচ্ছে এগুলো। তাহলে কি? এগুলো মৌলের অণু। আর যৌগের অণু কি বলবো? যৌগিক অণু। যেমন ধরো দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে কি তৈরি হচ্ছে? H2O। তাহলে দেখো এখানে দুটো হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে, দুটো জিনিস আছে। হ্যাঁ, তাই জন্য এটা কি হবে না? যৌগের অণু। কার্বন ডাই অক্সাইড, কার্বন আছে অক্সিজেন আছে, দুটো জিনিস নিয়ে হচ্ছে, সেই জন্য এটাও কি? যৌগের অণু। আচ্ছা, একটা জিনিস একটু দেখো, এই যে ধরো আমি লিখলাম O2, এই দুইটাকে কি বলে? দুইটাকে বলে এই যে অণুর পারমাণবিকতা। কি বলে? পারমাণবিকতা।
এই যে 2 এটাকে কি বলে পারমাণবিকতা, এই যে 2 এটাকেও কি বলবো পারমাণবিকতা, ঠিক আছে। তারপরে দেখো বলছে অণু ও পরমাণু তুলনামূলক পার্থক্য, পরমাণু ও অণুর তুলনামূলকভাবে পার্থক্যগুলো দেখো। পরমাণু কি বলেছে দেখো, পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়। অণু কি হবে না মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে। পরমাণু কি হবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ নেবে, আর মৌলিক বা যৌগিক পদার্থ এটা ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে। সাধারণত স্বাধীনভাবে থাকতে পারে না, নিষ্ক্রিয় গ্যাস ছাড়া পরমাণু কিন্তু স্বাধীন অবস্থায় থাকতে পারে না, কোনো না কোনো এর সঙ্গে হচ্ছে অণু বা হচ্ছে যৌগ হয়ে থাকে। প্রাকৃতিক অণু কি হবে না স্বাধীন অবস্থায় থাকতে পারে, মুক্ত অবস্থায় থাকতে পারে। বিভাজ্যতা, পরমাণুকে ভাঙলে কি কি পাওয়া যাবে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ক্লাস 7 এটা আর ভালো করে জানবে যে পরমাণুকে ভাঙলে কি পাওয়া যাবে, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। আর অণুকে ভাঙলে একই বা ভিন্ন মৌলের পরমাণু পাওয়া যাবে। চিহ্ন, সংকেত, চিহ্ন পরমাণুকে প্রকাশ করে আর সংকেত হচ্ছে অণুকে প্রকাশ করে। আচ্ছা এখানে দেখো মৌলের চিহ্ন ও যোজ্যতা। দেখো এই যোজ্যতা জিনিসটা তোমাদেরকে একটু ভালো করে পড়ে রাখতে হবে। চিহ্ন হাইড্রোজেন, আর চিহ্ন তো তোমাদেরকে পড়তেই হবে, প্রচুর পরীক্ষায় পড়বে যে হাইড্রোজেনের চিহ্ন কি, হিলিয়ামের চিহ্ন কি, লিথিয়ামের চিহ্ন কি, বেরিলিয়ামের চিহ্ন কি, বোরনের চিহ্ন কি, কার্বনের চিহ্ন কি, নাইট্রোজেনের চিহ্ন কি, অক্সিজেনের চিহ্ন কি, ফসফরাসের চিহ্ন কি, হ্যাঁ ফ্লোরিনের চিহ্ন কি, সোডিয়ামের চিহ্ন কি, বিভিন্ন ধরনের এইভাবে পড়তে পারে। তাহলে সবার প্রথম হচ্ছে হাইড্রোজেন, যোজ্যতাগত 1, হিলিয়াম He যোজ্যতাগত 0, লিথিয়াম Li যোজ্যতাগত 1, বেরিলিয়াম Be যোজ্যতাগত 2, বোরন B যোজ্যতাগত 3, কার্বন C যোজ্যতা 4টা, তোমাদের অতটা মানে 2টা ইম্পর্টেন্ট না, পড়ে রাখবে যে 4টাই মেনলি হয়। নাইট্রোজেন N 3 আর 5 দুটোই হয়। সোডিয়ামের 1, ম্যাগনেসিয়ামের Mg 2, এগুলো পড়ে নেবে, তোমাদের বইয়েও দেওয়া আছে সুন্দর করে। হ্যাঁ যোজ্যতাটা দেওয়া নেই, যোজ্যতাটা আমার লেখা আছে এখানটায়, যোজ্যতাগুলো দেখে নিবে কেমন। এ দেখো তামা, তামা দুটো হয় তামা। আচ্ছা কিছু কিছু ল্যাটিন নাম আছে, যেমন লোহা, লোহার ল্যাটিন নাম কি, লোহার ল্যাটিন নাম হচ্ছে ফেরাম। হ্যাঁ তামা, তামার ল্যাটিন নাম কি, তামার ল্যাটিন নাম হচ্ছে কিউপ্রাম। এই যে লোহা আর তামা দেখো 2 আর 3, এখানে তামা 1 আর 2 লিখেছি, তাহলে এদের বিভিন্ন ধরনের যোজ্যতা দেখা যায়। এটাকে কি বলা হয় পরিবর্তনশীল যোজ্যতা। মানে একটা মৌলের যদি একাধিক যোজ্যতা দেখা যায় তাকে আমি কি বলবো পরিবর্তন। রূপো আর্জেন্টাম, সোনা হয় অরাম, আর আর ধরো ওখানটাতে আছে পটাশিয়াম, পটাশিয়াম হয় ক্যালিয়াম। এইগুলো যোজ্যতাগুলো তোমাদের বই আছে, পড়ে রাখবে। এই যে সোনা, অরাম বললাম এক্ষুনি। আচ্ছা এই দেখো এটা হচ্ছে মৌলের, এটা মৌলের নাম না, এটা হবে অণুর নাম। আর এটা চিহ্ন, এটা অণুর সংকেত। এটা মৌলের নাম না, এটা কি করবে অণুর নাম। অণুর নাম আর চিহ্ন আর অণুর সংকেত। অণুর নাম তাহলে কি অক্সিজেন, চিহ্ন কি O, আর অণুর সংকেত হলে কি হবে O2, নাইট্রোজেন N N2, ক্লোরিন Cl2, সাদা ফসফরাস P4। এইটা মনে রাখবে যে 4 পারমাণবিকতা বিশিষ্ট একটি পরমাণু অণুর নাম বলো, তাহলে কি হবে P বা ফসফরাস। আয়োডিন I2, ফ্লোরিন F2। আচ্ছা রাসায়নিক সংকেত আর যৌগের নাম দেখা যায় কার্বন ডাই অক্সাইডের CO2, কার্বন মনোক্সাইড CO, মিথেন CH4, অ্যামোনিয়া হচ্ছে NH3। আচ্ছা এই যে এই জিনিসগুলো কিভাবে করবে, যদি তোমার যোজ্যতা জানো তাহলে সুন্দরভাবে করতে পারবে। মিথেন দেখো কার্বনের যোজ্যতা কত বলছিলাম 4, আর হাইড্রোজেনের যোজ্যতা কত বলছিলাম প্রথমেই ছিল 1। তাহলে এবার যখন কোনো মৌলের আমি কোনো যখন যৌগের সংকেত লিখবো তখন কি করব, এর যে যোজ্যতাটা এর কাঁধে বসবে, এর যোজ্যতাটা এর কাঁধে বসবে। মানে এর সাথে এই সির সাথে তাহলে কি বসবে 1, আর এইচ এর সাথে কি বসবে 4, হয়ে যাবে CH4। তাহলে অ্যামোনিয়া। নাইট্রোজেনের যোজ্যতা কত, নাইট্রোজেনের যোজ্যতা যদি যোজ্যতার ছাড়িটা আমি বসতে রাখো, নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 3, আর হাইড্রোজেনের যোজ্যতা কত 1, তাহলে এর চিহ্নটা কি হবে H3। আচ্ছা এই যে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেনের যোজ্যতা কত বললাম 1, সালফারের যোজ্যতা কত বললাম 2, তাহলে এইচ এর সাথে 2 আসবে। আমি বললাম কি কণাকণি, এটা এর কাঁধে ওর যোজ্যতা, ওর কাঁধে এর যোজ্যতা H2। হাইড্রোজেন ক্লোরাইড তাহলে HCl, ফসফরাস ট্রাইক্লোরাইড P। দেখো আরেকটা জিনিস মনে রাখবে, মনো, ডাই, ট্রাই, টেট্রা। মনো মানে কি 1, ডাই মানে কি 2, ট্রাই মানে কি 3, টেট্রা মানে 4, পেন্টা মানে 5। আপাতত আমরা 5 পর্যন্ত মনে রাখো। মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা। মনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে 4, পেন্টা মানে 5। তাহলে এখানে দেখো Cl3 আছে, তাহলে এটা কি হবে P ফর ফসফরাস, Cl ফর ক্লোরিন। কিন্তু ক্লোরিন যখন যৌগ করবে তখন ইলেকট্রন ছাড়ে, সেই জন্য এর নাম ক্লোরাইড হয়ে যায়। তাহলে ফসফরাস
কটা ছেড়েছে 3, তাহলে 3 ফর ট্রাই ফসফরাস ট্রাইক্লোরাইড। দেখো 4 আছে, তাহলে কার্বন, ক্লোরিনের বললাম ক্লোরাইড হয়ে যাবে, 4 এর জন্য কি হবে টেট্রা, কার্বন টেট্রাক্লোরাইড। PCl5 আছে, দেখো 5 মানে কি বললাম এক্ষুনি পেন্টা, পি মানে কি ফসফরাস, তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড। F মানে ফ্লোরিন, ফ্লোরিন যখন ইলেকট্রন ছাড়বে তখন তার নাম হয়ে যাবে ফ্লোরাইড, তাহলে P ফর ফসফরাস, তাহলে ফসফরাস ট্রাইফ্লোরাইড। তাহলে এখানে দেখো সালফার SO3, 3 মানে কি বলছিলাম ট্রাই, তাহলে সালফার ট্রাই, আর অক্সিজেন যখন ইলেকট্রন ছাড়বে তার নাম হয়ে যায় অক্সাইড, তাহলে সালফার ট্রাই অক্সাইড। H2O জল হয়, আর এর হচ্ছে হাইড্রোজেন মনোক্সাইড, কারণ দেখো H2 হাইড্রোজেন আর O এক আছে, এক মানে মনো, তাহলে হাইড্রোজেন মনোক্সাইড। PH3 হয় ফসফিন, HI হয় হাইড্রোজেন আয়োডাইড। এগুলো তোমাদেরকে ভালো করে সুন্দর করে, এটা হচ্ছে চিহ্ন বলো সংকেত বলো, এগুলো ভালো করে পড়ে রাখতে হবে। পরমাণু হলে তার কি হবে চিহ্ন হবে, অণু হলে তার কি হবে না সংকেত হবে, আর যৌগ হলে তার কি হবে যোজ্যতা হবে, ঠিক আছে। আর একটা জিনিস যে মিশ্র পদার্থের কিন্তু কি হবে না, না কোনো সংকেত হবে না, ঠিক আছে। তারপরে দেখো বলছে কোন মৌলের একটি পরমাণু অন্য কোনো মৌলের, আচ্ছা যোজ্যতা জিনিসটা কি, তোমাদের সিলেবাস অনুযায়ী তোমরা এই সংজ্ঞাটা বলবে যে কি কোনো মৌলের একটা পরমাণু অন্য কোনো মৌলের, মানে সাধারণত হাইড্রোজেনের যতগুলি পরমাণুর সাথে যুক্ত হতে পারে, এই অন্য কোনো মৌলের লেখার দরকার নেই সংজ্ঞাটায়, এই অন্য কোনো মৌলের এইটা লেখার দরকার নেই। কি লিখবে যে কোনো মৌলের একটা পরমাণু, হাইড্রোজেনের যতগুলি পরমাণু, সাধারণত আর লেখার দরকার নেই, ব্র্যাকেটে দেওয়ার দরকার নেই, হাইড্রোজেনের যতগুলো পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাকে ওই মৌলের কি বলবো যোজ্যতা বলবো। আচ্ছা হিলিয়াম নিয়ন এদের যোজ্যতা 0, কারণ এটা হচ্ছে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় মানে এদের হচ্ছে যোজ্যতা হয় না, এটা কারোর সাথে হাত মেলাতে চায় না, এইভাবে দেওয়া আছে। 7 উঠলে আরো ভালো করে জিনিসটা বুঝতে পারবে, তো বোঝাবো তখন আবার কি না হিলিয়াম নিয়ন আর্গন জেনন ক্রিপ্টন রেডন এদের কি হয় না, না এরা সব নিষ্ক্রিয় মৌল, এদের যোজ্যতা 0, এরা কারোর সঙ্গে রাসায়নিক বিক্রিয়াই করে না, এই জন্য এদের যোজ্যতা 0। 2 বা ততোধিক মৌল, আচ্ছা এবার মিশ্রণ জিনিসটা কি, মিশ্রণ হচ্ছে দুটো বা তার চেয়ে বেশি, 2 বা তার চেয়ে বেশি মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ যাই হোক, হ্যাঁ যে কোনো অনুপাতে তুমি মিশালে সেটা কি হবে মিশ্রণ, যেটাকে আমি মিশ্র পদার্থ বলে আগেই তোমাকে বলে দিয়েছিলাম। তাহলে মিশ্র পদার্থ একই জিনিস, মিশ্র পদার্থ দেখো লেখা আছে, তবে সেই নতুন পদার্থকে মিশ্র পদার্থ বা মিশ্রণ বলে, তাহলে মিশ্র পদার্থ আর মিশ্রণ জিনিসটা প্রায় একই। তাহলে 2 বা ততোধিক পদার্থের বলছে কঠিন তরল বা গ্যাসীয় সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলে, যেখানে একটি পদার্থ অন্যটির মধ্যে এমনভাবে মিশে যায় যে তাদের আলাদা করে চেনা যায় না। তাহলে এই যে সমসত্ব মিশ্রণ কথাটার মানে কি, ধরো তুমি কি করলে না কি নিলে জলের মধ্যে চিনিকে গোলালে, জলের মধ্যে যদি চিনি গোলাও, চিনি কি বাইরে থেকে বোঝা যায় যে জলের মধ্যে চিনি আছে, হ্যাঁ ওই মিশ্রণটাকে কি বলবো সমসত্ব মিশ্রণ, বাইরে থেকে বোঝা যাবে না যে কি কি আছে ওর মধ্যে। আচ্ছা দ্রাবকী আর দ্রাবক কি, দেখো দ্রবণ তৈরি হয় দুটো জিনিস, এখানে লেখা আছে দেখো দ্রবণ তৈরি হয় কি কি দিয়ে, দ্রাব আর দ্রাবক। একটা মিশ্রণের মধ্যে এইটা মাথায় রাখবে যে, আচ্ছা এই দেখো দ্রাবক ওটা কি আছে 1 2 3, দ্রাবকে 3টে ওয়ার্ড আছে, আর দ্রাবকে 1 2 দুটো, তাহলে দ্রাবকটা কি হবে বেশি আছে, হ্যাঁ তাহলে দ্রবণের মধ্যে যেটা বেশি থাকবে সে হবে দ্রাবক, আর যে কম থাকবে সে হবে দ্রাবক। মানে আমি ধরো চিনি আর জল দিয়ে শরবত তৈরি করতেছি, তাহলে শরবতের মধ্যে জলটা কম থাকে না চিনিটা কম থাকে, চিনি কম থাকে তাহলে চিনি হয়ে যাবে কি দ্রাবক, আর জল বেশি থাকে দ্রাবকের শব্দটাও বেশি, তাহলে দ্রাবক হয়ে যাবে কি জল, ঠিক আছে। এইভাবে একটু এটা ট্রিক্সের মধ্যে বলে দিলাম, কিন্তু সহজ ব্যাপার। যখন যে পদার্থের পরিমাণ কম থাকে এবং যে অন্য পদার্থের মধ্যে গুলে যায় তাকে বলা হয় কি দ্রাবক, আর যখন যে পদার্থটির পরিমাণ বেশি থাকে এবং যার মধ্যে অন্য পদার্থটি গুলে যায় তাকে কি বলা হবে দ্রাবক। চুনের জল তৈরির উপাদানগুলো কি কি, জল পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড, বলছিলাম সেখানটায় যে ক্যালসিয়াম অক্সাইড যেটা বলছিলাম না CaO ভুল লেখা ছিল, পাথুরে চুন লেখা ছিল, পাথুরে চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এটা হচ্ছে জল আর পোড়া চুন মিলে তৈরি হচ্ছে কি চুন জল তৈরি হয়, যেটাকে CaOH এর হোল্ড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলে, 7 আছে সুন্দর করে তখন পড়বে। কোন তরল এবং কঠিনের অসমসত্ব মিশ্রণ থেকে ছাকন কাগজ, ছাকন হচ্ছে ছাকনির সাহায্যে ফিল্টার পেপারের সাহায্যে, যেটাকে বলা হয় ছাকন কাগজ বলতে এখানে ফিল্টার পেপারে লেখা আছে ইংরেজিটা, ফিল্টার পেপারের সাহায্যে কঠিন পদার্থকে আলাদা করার পদ্ধতিকে কি বলা হয়
পরিস্রাবন বা ফিল্টারেশন বলে। কি বলে? পরিস্রাবন বা ফিল্টারেশন। তাহলে দেখো এই জিনিসটা একটু বোঝাচ্ছি। তুমি কি করলে, একটা গ্লাস নিলে, গ্লাসের মধ্যে কি করলে না, একটু ধরো একটা গ্লাসের মধ্যে জল তো আছে, জল আছে, আর ওর মধ্যে আমি ধরো কি মিশালাম, জলে মিশবে না এমন জিনিস মিশালাম, মানে ধরো আমি দিলাম কি বালির দানা দিলাম, কি দিলাম, বালির দানা দিলাম, বালির দানা এর মধ্যে আছে, ছোট 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 বালির দানা এর মধ্যে আছে। তাহলে এই যে জল থেকে বালির দানাটাকে তুমি আলাদা করবে কিভাবে? এই ফিল্টার কাগজের মধ্যে যদি জলটা দাও, তাহলে একটা কি করবো, বড় পাত্র নেবো, সেই বড় পাত্রের মধ্যে কি করবো, এখানটা একটা ফিল্টার কাগজ রাখবো, ধরো এখানটা একটা ফিল্টার কাগজ রাখলাম, এই ফিল্টার কাগজের ওপর থেকে যখন আমি জলটাকে যখন ঢালবো তখন এই বালির দানাগুলো কি হবে, যে বালির যে দানাগুলো এগুলো কি হবে না, এর উপরে পড়ে থাকবে, এই বালির দানাগুলো এর উপরে পড়ে থাকবে, আর জলটা হয়ে যাবে কি নিচে চলে আসবে, জলটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। ফিল্টার কাগজের ভেতর দিয়ে জল গলতে পারবে কিন্তু বালির দানা গলতে পারবে না। তাহলে এই যে পদ্ধতিটাকে, এই পদ্ধতিটাকে কি বলে? পরিস্রাবন। দেখো লেখা আছে কোনো তরল এবং কঠিনে অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ বলতে কি না, বাইরে থেকে বোঝা যাবে, যেমন ধরো জলের মধ্যে ধরো আমি কি দিলাম, বালির দানা দিলাম, বাইরে থেকে তো দেখা যায়, তাহলে তখন আমি আলাদা করতে পারবো। কিন্তু জলের মধ্যে যদি কোনো মিশে যায়, যেমন ধরো চিনি দিলাম, জলের মধ্যে গুলে গেল, সেটাকে সমসত্ব মিশ্রণ বলবো, সেখানে কিন্তু আর আমি ওই ফিল্টার কাগজের মাধ্যমে আলাদা করতে পারবো না। জল আর চিনি মিশে গেছে, তুমি হচ্ছে ফিল্টার কাগজের ঢাললে কি জল আর চিনি আলাদা করতে পারবে? পারবে না। ওর জন্য আলাদা পদ্ধতি আছে, একটু পরেই আসতেছি। তাহলে বলছে যে কোনো তরল এবং কঠিনের অসমসত্ব মিশ্রণ থেকে ছাঁকন, না ছাঁকনি বা ফিল্টার কাগজ লিখবে, ছাঁকনি টাকনি কাটো, এখানটায় লিখবে কি ফিল্টার কাগজ, কি লিখবে যে ফিল্টার কাগজের সাহায্যে কঠিন পদার্থকে আলাদা করার পদ্ধতিকে পরিস্রাবন বা ফিল্টারেশন বলে। আচ্ছা, এরপরে দেখো এই যে নিচে যে অংশটা জমা হলো, এই যে জলটা, এটাকে আমি কি বলবো? পরিশ্রুত। এটাকে কি বলবো? পরিশ্রুত। আর উপরে যে দানা 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 মানে বালির দানা যেগুলো থাকবে ধরো, সেটাকে বলবো কি অবশেষ। আর কি ব্যবহার করেছি এটার জন্য? ফিল্টার কাগজ। হ্যাঁ, তাহলে দেখো এখানে লেখা আছে যে তরল অংশটি কাগজের সূক্ষ্ম ছিদ্র দিয়ে নিচে পড়ে যায়, একে বলা হয় পরিশ্রুত। আর কঠিন কণাগুলো যেমন বালি বা কাদা ফিল্টার পেপারের উপরে আটকে যায়, একে বলা হয় অবশেষ। ঠিক আছে? আচ্ছা, বলছে চা তৈরির পর ছাঁকনি দিয়ে যখন চা ঢালা হয় তখন লিকার নিচে পড়ে যায়, হ্যাঁ, এটাকে বলা হবে তাহলে পরিশ্রুত। লিকার বলতে যে চাটা যেটা নিচে পড়েছে এটা পরিশ্রুত, আর চায়ের পাতাগুলো ছাঁকনির ওপরে থাকে, তাহলে এটাকে বলবো অবশেষ। এটি পরিশ্রবণের একটা খুব সাধারণ সিম্পল উদাহরণ। আচ্ছা, এরপর একটা জিনিস আসবে যে কেলাসন জিনিসটাকে। আগে বুঝিয়ে দিই জিনিসটাকে, কেলাসন জিনিসটাকে, তারপরে আমি সংজ্ঞাগুলো বলে দিচ্ছি। কেলাসন কি? তুমি কি করলে, জলের মধ্যে চিনি দিয়ে দিলে বা জলের মধ্যে নুন দিয়ে দিলে। ধরো এটা একটা গ্লাস, গ্লাসের মধ্যে কি আছে? জল আছে, জলের মধ্যে তুমি কি দিলে? চিনি দিলে। চিনি তো আর বোঝা যাবে না, ধরো আমি এখানে চিনি দিয়েছি, কিন্তু চিনি তো আর বোঝা যাবে না, সেটা জলের মধ্যে গুলে যাবে পুরোপুরি। তুমি কি ফিল্টার কাগজের সাথে দিয়ে আলাদা করতে পারবে? চিনিটাকে কি ফিল্টার কাগজের দিয়ে আলাদা করতে পারবে? মোটেও পারবে না। তাহলে তার জন্য একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাকে বলা হয় কেলাসন। পদ্ধতিটা কি? কেলাসন পদ্ধতি। পদ্ধতিটা কিরকম? একটা তুমি কড়াই নাও, একটা কড়াই নিয়ে কড়াইটা নিয়ে তুমি কি করলে না, এটাকে ঢাললে, এটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলে। তাহলে ঢেলে দেওয়ার পর জল আর চিনি দুটোই কিন্তু মিশে আছে, এই কড়াইটার মধ্যে জল আর চিনি দুটোই মিশে আছে। এরপর কি করলে না, তুমি তাপ দিলে। কি দিলে? তাপ দিলে। তাপ দেওয়ার পর কি হবে না, এই জল আর চিনিটা যে মিশে আছে, এই জল আর চিনিটা আস্তে আস্তে করে জল কি হবে না, বাষ্পীভূত হতে থাকবে। যত জল আস্তে আস্তে করে বাষ্পীভূত হতে থাকবে, তখন একটা জিনিস দেখা যাবে কি, যে এই কড়াইয়ের গায়ে আস্তে হালকা 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 করে রেখে চিনি থাকলে চিনি বা নুন মাশরুম থেকে নুনের সাদা রঙের কেলাস তৈরি হবে। কেলাস মানে সাদা সাদা গুঁড়ো দেখা যাবে। হ্যাঁ, এইটাকেই বলা হয় কি,
এই পদ্ধতিটাকে কি বলা হয়? কেলাসন। আর শেষে একদম জল সব বাষ্প হয়ে যাবে, চিনির দানা বা নুনের দানা পড়ে থাকবে। তাহলে এই পদ্ধতিটাকে কি বলা হয়? কেলাসন পদ্ধতি। তাহলে দেখো লেখা আছে কোনো কঠিন পদার্থে উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণে ধীরে ধীরে ঠান্ডা করলে ওই কঠিন পদার্থটি যখন একটি নির্দিষ্ট জ্যামিতি আকার বিশিষ্ট দানায় পরিণত হয়ে নিচে জমে যায়, তখন সেই পদ্ধতিকে বলা হয় কেলাসিতকরণ বা কেলাসন বলে, বা কেলাসনে লেখা আছে বা কেলাসন বলে। এই পদ্ধতিতে তৈরি হওয়া নির্দিষ্ট জ্যামিতিক আকারের দানাগুলোকে কি বলবো? কেলাস। হ্যাঁ, আর জলের থেকে নুনকে আলাদা করা হয় এই পদ্ধতির নাম হলো কেলাসন। চালের মধ্যে, আচ্ছা ধরো চালের মধ্যে লোহার গুঁড়ো মিশে গেছে, তাকে কিভাবে আলাদা করবে? কিছু না, চুম্বক নিবে, চুম্বক নিয়ে চালের গুঁড়োটা চারদিকে ঘোরাবে, যত লোহার গুঁড়ো ছিল সেগুলো কি হবে? চুম্বকের মধ্যে আকর্ষিত হয়ে যাবে। চালের মধ্যে লোহার গুঁড়ো মিশে গেলে তা আলাদা করা সবচেয়ে সহজ এবং কার্যকর পদ্ধতি হলো চুম্বকীয় পৃথকীকরণ, চুম্বকের সাহায্যে আলাদা করার পদ্ধতি। আমার যেটা মনে হয় যে তোমরা এই যে নোটসটা যদি একবার ভালো করে পুরো পড়ে নাও, হ্যাঁ, এখান থেকে এর বাইরে এই যে মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ এই চ্যাপ্টারে এর বাইরে আর এক্সট্রা কোশ্চেন আসবে না, আমার যেটা মনে হয়। এবার তোমরা দেখো অন্য কোনো স্যার যদি কিছু বলে থাকে ইম্পর্টেন্ট, সেগুলো পড়ে রাখো অবশ্যই। হ্যাঁ, কিন্তু আমি যে নোটসটা দিয়েছি এটা পড়লেই কাফি, এর মধ্য থেকে পাবে গ্যারেন্টি। সব প্রশ্ন আমার যেটা ধারণা যে এর মধ্য থেকেই পাবে। কেমন?